1896 সালে নিউজিল্যান্ডের এক কৃষক একটি অদ্ভুত সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি ঠিক করেন উলের জন্য পালিত 400টি সংকর প্রজাতির ভেড়াকে নিয়ে যাবেন একটি নির্জন দ্বীপে, যেখানে কোনো মানুষ নেই গাছপালা, শুধু ঠান্ডা বাতাস, পাথর আর অনন্ত নিঃসঙ্গতা। কিন্তু তার যে পরিকল্পনা ছিল তা বাস্তবায়িত হয় না দ্বীপটির সেই কঠিন আর ভয়ঙ্কর পরিবেশের জন্য। তাই তিনি সিদ্ধান্ত নেন এবং সেই ভেড়াগুলিকে ওই নির্জন দ্বীপে ফেলে রেখে চলে আসেন। এরপর কেটে যায় বহু বছর, কেউ আর ফিরে যায়নি দ্বীপটিতে। 75 বছর কেটে যায়, কিন্তু এবার কিছু মানুষ যখন দ্বীপটিতে ফিরে যায় এবং তারা যা দেখে তা বিশ্বাস করা ছিল অত্যন্ত কঠিন। তারা লক্ষ্য করে সেই ভেড়াগুলি শুধুই বেঁচে ছিল না, তাদের রূপ একদম বদলে গিয়েছিল। তারা এক ভয়ঙ্কর শরীরের অধিকারী হয়ে গিয়েছিল। তাদের শরীরের লোম ঘন আর আচরণ যেন অন্য এক প্রাণীর মতো, যেন তারা এক নতুন অবিশ্বাস প্রজাতিতে পরিণত হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এমন অভূতপূর্ব পরিবর্তনের কারণ কি ছিল, আর কিভাবেই বা তারা বেঁচে ছিল এই দুর্গম পরিবেশে? কিভাবে এই নির্জন দ্বীপ তাদেরকে আপন করে নিয়েছিল, এবং শেষমেশ তাদের সাথে কি ঘটেছিল? কেন তাদেরকে গুলি করে হত্যা করা হয়? আজকের এই ভিডিওতে আমরা আপনাকে সেই অবিশ্বাস্য সত্য কাহিনীটি দেখাতে চলেছি, যা বিশেষজ্ঞরা পরবর্তীতে তাদের সম্পর্কে জানতে পেরেছিলেন। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত ক্যাম্বেল আইল্যান্ড। এটি আবিষ্কৃত হয় 1810 সালে এক অস্ট্রেলিয়ান নাবিক দ্বারা, যিনি সিল শিকার অভিযানে বেরিয়েছিলেন। যেহেতু জাহাজটির মালিক ছিল সিডনির ক্যাম্বেল ব্রাদার্স, তাই তাদের নামেই তিনি দ্বীপটির নাম রাখেন ক্যাম্বেল আইল্যান্ড। প্রথমে এই দ্বীপ ব্যবহার করা হতো সি লায়ন শিকার করা আর পরে তিমি শিকারীদের ঘাঁটি হিসেবে। এরপর 1896 সালে নিউজিল্যান্ড সরকার এই দ্বীপটিকে প্যাস্টোরাল লিস্ট সিস্টেমের আওতায় আনে, অর্থাৎ সরকারি জমির লিস্ট নিয়ে সেখানে গবাদি পশু পালনের অনুমতি। সেই বছর এই গিসবান এলাকার এক ব্যক্তি জেমস গর্ডন প্রথম লিজ নেন। তিনি প্রায় 400টি ভেড়া এবং কিছু কাঠ নিয়ে যান সেখানে বসতি স্থাপন ও চারণভূমি তৈরির জন্য। কিন্তু 1900 সালের মধ্যে তার পরিকল্পনা ব্যর্থ হয়। এরপর একজন ক্যাপ্টেন ওই লিস্টটি কিনে নেন এবং বড় পরিসরে ভেড়া পালনের উদ্যোগ নেন। তিনি আরও 3 দফায় জাহাজে করে প্রায় 3000 ভেড়া পাঠান দ্বীপে, যাদের বেশিরভাগই ছিল মেরিনো প্রজাতি বা তার সংকর প্রজাতি। 1913 সালের মধ্যে ভেড়ার সংখ্যা বেড়ে দাঁড়ায় 7000 থেকে 8000। দ্বীপটি ছিল ভেড়া পালনের জন্য উপযুক্ত, কারণ সেখানে ছিল নানা রকমের খাবারের উৎস, বিশেষ করে কিছু বিশাল আকারের উদ্ভিদ যেগুলিকে বলা হয় মেগা হার্বস। এই উদ্ভিদ সূর্যের আলো প্রচুর শোষণ করে এবং সেই শক্তি ভেড়াদের টিকে থাকতে সাহায্য করে কঠিন ঠান্ডা আবহাওয়ার মধ্যেও। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই প্রাকৃতিক খাদ্যের উৎস কমে যেতে থাকে, ফলে ভেড়ার সংখ্যাও ক্রমশ হ্রাস পায়। 1931 সালে প্রকল্পটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। তখন প্রায় 4000 ভেড়া বেঁচে ছিল। এমনকি সেখানে থাকা শ্রমিকরাও বিপদে পড়েন, কারণ তারা মূল ভূখণ্ডে ফিরতে পারেননি। 2 বছর ধরে তারা সেই দ্বীপেই আটকে ছিলেন, কোনো নৌকা বা যোগাযোগের ব্যবস্থা ছাড়াই। শেষ পর্যন্ত সরকার একটি জাহাজ পাঠিয়ে তাদের উদ্ধার করে, কিন্তু তাদের জমানো ভেড়ার লোম বা উলের দাম এতই কম ছিল যে যাত্রার খরচও ওঠেনি, ফলে তারা কোনো মজুরি পাননি। আর ভেড়াগুলিকে তখন দ্বীপে একা ফেলে দেওয়া হয়, নিজেদের ভাগ্যের উপর নির্ভর করে বেঁচে থাকার জন্য। কিন্তু সমস্যা ছিল, এই ভেড়াগুলি প্রাকৃতিকভাবে বাঁচার জন্য তৈরি ছিল না। তাদের নিয়মিত গায়ের লোম কাটা দরকার হয়, না হলে অতিরিক্ত লোম শরীরে জমে তাদের মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। এছাড়াও এই ভেড়ারা আত্মরক্ষায় অক্ষম, অন্য প্রাণীদের মতো তাদের শিং বা নখ নেই। শিকারী প্রাণী আক্রমণ করলে তারা ভয়ে মারা যেতে পারে, এমনকি আতঙ্কে হার্ট ফেলও করতে পারে। তবে ক্যাম্বেল দ্বীপের প্রাকৃতিক পরিবেশই শেষ পর্যন্ত তাদের বেঁচে থাকার ঢাল হয়ে ওঠে। দ্বীপটির চারিদিকে পাহাড় ও পাথরে ঘেরা ছিল, ফলে শিকারী প্রাণী আসতেই পারত না। শক্তিশালী বাতাসের কারণে মাছি বা পোকামাকড়ও সেখানে টিকে থাকতে পারত না। 1913 সাল নাগাদ ভেড়ার সংখ্যা সর্বোচ্চ ছিল, কিন্তু 1931 নাগাদ খাবারের অভাবে আবারও কমতে শুরু করে। তবুও আশ্চর্যের বিষয়, 1931 থেকে 1958 সালের মধ্যে মানুষের কোনো সাহায্য ছাড়াই সেই ভেড়ার সংখ্যা আবারও বাড়তে শুরু করে, যেখানে তাদের ফেলে রাখা হয়েছিল এক অনিশ্চিত মৃত্যুর মুখে। কিন্তু প্রকৃতি
প্রকৃতি যেন নিজের নিয়মে তাদের নতুনভাবে গড়ে তুলেছিল। যে ভেড়াগুলি নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারেনি তারা বেশি দিন টিকতেও পারেনি। খাদ্যের অভাব, ঠান্ডা আর কঠোর আবহাওয়ায় তারা দ্রুত মারা গিয়েছিল, আর তাদের কোনো বংশধরও টিকে থাকেনি। কিন্তু যেসব ভেড়া স্বভাবগতভাবেই শক্তিশালী ছিল এবং নতুন পরিবেশে খাপ খাইয়ে নিতে পেরেছিল তারা বেঁচে যায় এবং তাদের বংশ বিস্তারও হয়। এভাবে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে টিকে থাকা জিনগুলি ছড়িয়ে পড়ে, আর ধীরে ধীরে দ্বীপের শুধুমাত্র সবচেয়ে সহনশীল ও শক্তিশালী ভেড়াগুলি থেকে যায়। যখন ভেড়ার সংখ্যা কমে গিয়েছিল তখন দ্বীপের উদ্ভিদগুলি আবারও বেড়ে ওঠার সুযোগ পায়, ফলে নতুন প্রজন্মের ভেড়াগুলির জন্য খাদ্যের যোগানও বাড়তে থাকে। আর একটা গুরুত্বপূর্ণ কারণ ছিল দ্বীপে কোনো শিকারী প্রাণী ছিল না, অর্থাৎ তাদের জীবনের কোনো বড় হুমকিও ছিল না। এইভাবে প্রায় 40 বছর ধরে ভেড়াগুলি সম্পূর্ণ নিজেরাই বেঁচে থাকে, কোনো মানুষের যত্ন ছাড়াই। অথচ একসময় তারা সম্পূর্ণভাবে মানুষের উপর নির্ভরশীল ছিল। এরপর 1975 সালে যখন বিজ্ঞানীরা ও কর্মীরা আবারও সেই দ্বীপে ফিরে আসে, তারা এক অবিশ্বাস্য দৃশ্য দেখে হতবাক হয়ে যায়। দেখতে ভেড়াগুলি আগের জাতের মতোই লাগলেও কিন্তু আসলে তারা একেবারে নতুন ধরনের প্রাণীতে বিবর্তিত হয়ে গিয়েছে। তাদের শারীরিক গঠন বদলে গিয়েছে, হাত পা লম্বা, মাথা উঁচু করে হাঁটা, আর তাদের গায়ের লোম বাতাস ও ঠান্ডায় রুক্ষ ও মোটা হয়ে গিয়েছে। শক্ত উদ্ভিদ ছিঁড়ে খাওয়ার কারণে তাদের চোয়ালও শক্ত এবং বাঁকা হয়ে পড়েছে। যখন বিজ্ঞানীরা তাদের প্রচলিত খাবার খাওয়াতে চাইলেন তখন দেখা গেল তারা সেগুলি চিনতেই পারছে না। ভেড়াগুলি খড়ের স্তূপ ছিঁড়ে টানার চেষ্টা করে, ফলে সেগুলি ছড়িয়ে পড়ে। শেষমেশ গবেষকরা বাধ্য হন খড়কে বেঁধে গুচ্ছ আকারে দিতে, যাতে তারা স্বাভাবিকভাবেই খেতে পারে। শুধু শারীরিক নয়, তাদের আচরণেও বড় পরিবর্তন এসেছিল। তারা দাঁড়িয়ে থেকেই বাচ্চা প্রসব করত, আর জন্মের কয়েক মিনিটের মধ্যেই সেই মেষ শাবক হাঁটতে পারত, যা বন্য প্রাণীদের বৈশিষ্ট্য। এছাড়া তারা 2টি রোগের বিরুদ্ধে প্রাকৃতিক প্রতিরোধ ক্ষমতা অর্জন করেছিল এবং নিজেরাই তাদের গায়ের লোম ফেলতে পারত, একদম তাদের প্রাচীন বন্য পূর্বপুরুষদের মতোই। তাদের জীবনযাপনও ছিল সম্পূর্ণ ভিন্ন। প্রতিদিন ভোর 4টে থেকে 11টা পর্যন্ত তারা চারণ করত, আবহাওয়া যতই খারাপ হোক না কেন। শক্ত বাতাস বইলে তারা পেছন ঘুরে দাঁড়িয়ে খাবার চিবিয়ে যেত। এই অভ্যাসই ছিল তাদের টিকে থাকার মূল চাবিকাঠি। তবে সময়ের সঙ্গে সঙ্গে নিউজিল্যান্ড সরকার দ্বীপটির অনন্য প্রাকৃতিক জীববৈচিত্র্য রক্ষার জন্য 1937 সালে ক্যাম্বেল দ্বীপটিকে সংরক্ষিত অঞ্চল হিসাবে ঘোষণা করে এবং 1954 সালে ক্যাম্বেল দ্বীপকে আনুষ্ঠানিকভাবে সম্পূর্ণ প্রাকৃতিক সংরক্ষণ এলাকা হিসাবে ঘোষণা করা হয়। একই সঙ্গে আদালতের নির্দেশে সেখানে থাকা সব ভেড়া সরিয়ে ফেলার আদেশ দেওয়া হয়। 1958 সালের মধ্যে গবেষকরা অনুমান করে দ্বীপে তখন আর 1000-এরও কম ভেড়া রয়েছে, কিন্তু তারপরেও কিছু ভেড়া আবার বাড়তে শুরু করেছিল। তাই দ্বীপে একটি বড় বেড়া তৈরি করে ভেড়াগুলিকে ভাগ করে দেওয়া হয় এবং দল গঠন করে ভেড়া নিধন অভিযান চালানো হয়। এভাবে প্রায় 3000 ভেড়া মেরে ফেলা হয়, আর 1980-র দশকের শেষে দ্বীপের শেষ ভেড়াটিকেও নিধন করা হয়। অনেকেই এই ঘটনায় দুঃখ পেলেও সরকার দাবি করে এটি দ্বীপের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য অত্যন্ত জরুরি ছিল। তবে 1975 থেকে 76 সালে বিজ্ঞানীরা উদ্ধার অভিযানে কিছু ভেড়া জীবিত অবস্থায় নিউজিল্যান্ডে নিয়ে আসার সিদ্ধান্ত নেন প্রজনন বৃদ্ধির জন্য। সেই ভেড়াগুলি তখন পুরোপুরি বন্য হয়ে গিয়েছিল, ধরাই দিচ্ছিল না। বিশেষ বাঁশি বাজিয়ে তাদের একত্র করা হয় এবং মোট 58টি ভেড়া নিরাপদে সংগ্রহ করা হয়। এরপর কৃষি ও মৎস্য মন্ত্রণালয় সেখান থেকে 10টি সবচেয়ে সুস্থ ভেড়া বেছে নেয়। গলায় কুকুরের কলার পরিয়ে পাহাড় পেরিয়ে জাহাজ পর্যন্ত নিয়ে আসা হয়। অবশেষে এই ভেড়াগুলি দ্বীপ ত্যাগ করে, যাদের থেকেই বহু বছর ধরে এক বিবর্তনের ফলে জন্ম নেয় নতুন বিরল প্রজাতি, যাদের নাম দেওয়া হয়েছিল ক্যাম্বেল আইল্যান্ড শিপ। এই প্রজাতির বংশধারা এখনও টিকে আছে, আর তারা প্রজননের মাধ্যমে নিজেদের অস্তিত্ব ধরে রেখেছে। বিজ্ঞানীদের মতে যদি এই ভেড়াগুলি দ্বীপেই থেকে যেত তাহলে হয়তো তারা এরপর অন্য এক প্রজাতিতে বিবর্তিত হতো, যেমন ইতিহাসে বহু বিচ্ছিন্ন প্রাণী দ্বীপে থেকে নতুন প্রজাতি তৈরি করেছে। সহজ ভাষায় বলতে গেলে প্রকৃতির বিচ্ছিন্ন পরিবেশে থাকা প্রাণীরা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়, নতুন বৈশিষ্ট্য অর্জন করে। ক্যাম্বেল দ্বীপের ভেড়ারাও তারই এক অসাধারণ উদাহরণ, যেখানে প্রকৃতি ও মানুষের হস্তক্ষেপ মিলেই এক অনন্য বিবর্তনের কাহিনী রচনা করেছে। আপনার কি মনে হয়, যদি কোনো প্রাণীগোষ্ঠীকে বহু বছর এক নির্জন দ্বীপে ফেলে রাখা হয়, তারা কি নতুন প্রজাতিতে রূপান্তরিত হতে পারে? কমেন্ট বক্সে আপনার মতামত লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।